নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটি খবর আপনাদের সামনে তুলে ধরব। একটি খবর শুনলে আপনারা প্রচণ্ড খুশি হবেন এবং আরেকটি খবর শুনলে আপনারা চমকে যাবেনই। এবার আরও বিপদে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, আপনারা তো সকলেই দিল্লির আবগারি কেলেঙ্কারির কথা শুনেছেন। অনেক হট্টগোল হয়েছিল, কেজরিওয়াল গ্রেপ্তারও হয়েছিল। এবার দিল্লির আবগারি কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝে এ রাজ্যের মদ নীতি নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ। কিন্তু কী অভিযোগ? দেশের অন্যতম প্রাচীন ও প্রথম সারির ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যানের একটি প্রতিবেদনে বিস্ফোরক দাবি করা হয়েছে। কি দাবি করা হয়েছে? 2017 সালে রাজ্যের মদ বিতরণ নীতি বদলের আড়ালেই চলেছে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার খেলা, এবং তার মাথায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য স্টেটসম্যানের আরও দাবি, রাজ্যে আবগারি দপ্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টে এই পাহাড় প্রমাণ দুর্নীতির খতিয়ান সবিস্তারে উল্লেখ রয়েছে। সেই প্রমাণ দ্য স্টেটসম্যানের হাতে এসেও পৌঁছেছে, এমনই দাবি করেছে তারা। গোপন রিপোর্টের সূত্র ধরে প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে যখন নতুন নীতি আনা হয় তখন যুক্তি দেওয়া হয়েছিল এর ফলে বাজারে মদের কার্টেলাইজেশন অর্থাৎ সিন্ডিকেট রাজ রুখে দেওয়া যাবে, স্বচ্ছতা আসবে, রাজ্যের সমস্ত প্রান্তে সমান সরবরাহ নিশ্চিত হবে এবং গ্রাহকদের পছন্দের সুযোগ বাড়বে। কিন্তু বাস্তবটা ছিল পুরো উল্টো। বাস্তবে সেই ব্যবস্থার মাধ্যমেই বোতলজাত মদ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর প্রবল চাপ সৃষ্টি করে প্রতি ক্রেট মদ ও বিয়ারের ওপর টাকা তোলা হতো বলে গুরুতর অভিযোগ। 2017 সালে গঠন করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বা WBSBCL। তার আগে পর্যন্ত রাজ্যে প্রায় 55টি বেসরকারি লাইসেন্সধারী পাইকারি বা ট্রেড সংস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে মদের ডিস্ট্রিবিউশন বা বিতরণের কাজ করত। প্রস্তুতকারক ও খুচরো বিক্রেতারা স্বাধীনভাবে নিজেদের সুবিধা মতো সরবরাহকারী বেছে নিতে পারতেন। কিন্তু WBSBCL আসার পর সেই প্রতিযোগিতামূলক বাজার রাতারাতি বদলে গিয়ে সরকারি একচেটিয়া মডেল তৈরি করা হয় বলে গুরুতর অভিযোগ করা হয়েছে। দ্য স্টেটসম্যানের রিপোর্টের সবচেয়ে মারাত্মক অভিযোগ কি জানেন? সবথেকে মারাত্মক যে অভিযোগটি আনা হয়েছে তা হলো, এই নতুন একচেটিয়া ব্যবস্থার সুযোগ নিয়ে নির্দিষ্ট কিছু ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বোতলজাতকারী সংস্থাগুলির ওপর বেআইনি চাপ সৃষ্টি করা হতো। প্রতি ক্রেট মদ ও বিয়ারের ওপর অতিরিক্ত টাকা তোলা হতো। গুদাম ভাড়া বাবদ প্রতি ক্রেটে 4 টাকা এবং পরিবহন বাবদ আরও 3 টাকা করে অতিরিক্ত আদায় করা হতো। গোপন রিপোর্টের কি দাবি? গোপন রিপোর্টের দাবি, এই বিপুল অর্থ সরকারি কোষাগারে জমা না পড়ে সরাসরি চলে যেত রাজনৈতিক প্রভাবশালীদের পকেটে। এবং স্টেটসম্যানের তরফে আরও দাবি করা হয়েছে, এই টাকা বিভিন্ন হাত ঘুরে একেবারে পৌঁছে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটা সরকারি খাতে জমা হতো না। রিপোর্টে এই টাকা তোলার অভিযোগের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়ানো হয়েছে। দ্য স্টেটসম্যান জানিয়েছে, এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল স্টেটসম্যান, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি, এমনকি তাদের ফোন এড়িয়ে গিয়েছে। এই টাকা তোলার বেআইনি চাপের সপক্ষে
আইএফবি অ্যাগ্রোর একটি চিঠির কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গত 18ই মে সংস্থাটি রাজ্যের আবগারি কমিশনার এবং মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লিখে এই অবৈধ জুলুম বন্ধ করার দাবি জানায়। তাদের অভিযোগ, এই বেআইনি আর্থিক দাবি না মানায় তাদের ব্যবসায়িক কাজে প্রশাসনিক হস্তক্ষেপ করা হয়েছিল। গোপন রিপোর্ট অনুযায়ী যে নীতি নথির ওপর ভিত্তি করে WBSBCL চালু করা হয়েছিল তা তৈরির নেপথ্যে ছিলেন কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। কিন্তু তারা কারা? আপনাদের মধ্যে প্রশ্ন আসছে তো? গৌতম ঘোষ, শান্তনু আচার্য, সঞ্চায়ন গঙ্গোপাধ্যায়, রাজস্বী চক্রবর্তী এবং কুণাল বিশ্বাস। যদিও তাদের অনেকে দ্য স্টেটসম্যানের ফোন বা বার্তার কোনো উত্তর দেননি। দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী এই গোপন রিপোর্টটি ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে জমা পড়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বিষয়টি নিয়ে অবগত করা হয়েছে। তবে এই বিষয়ে বর্তমান আবগারি কমিশনার কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন তিনি এই বিষয়ে এখনই মন্তব্য করার কোনো অনুমতি পাননি। অন্যদিকে প্রাক্তন আবগারি কমিশনার উমাশঙ্কর এসের সাফ কথা, এটা সরকারের নীতি ছিল, তার ব্যক্তিগত নীতি নয়, ফলে তিনিও মন্তব্য এড়াতে চেয়েছেন। গোপন রিপোর্টে আরও বলা হয়েছে, আগে আবগারি শুল্ক একেবারে উৎসস্থলে আদায় করা হতো, যা ছিল সবচেয়ে নিরাপদ রাজস্ব পদ্ধতি। কিন্তু নতুন ব্যবস্থায় 2 ধাপে শুল্ক আদায়ের পদ্ধতি চালু করায় রাজস্ব আদায়ে বিলম্ব এবং বিতরণ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এর ফলে রাজ্যের একাধিক মদ প্রস্তুতকারী ও বোতলজাতকারী সংস্থা এখন একজোট হয়ে সরকারের কাছে বেআইনিভাবে আদায় করা বিপুল অর্থ এবং ক্ষতিপূরণ ফেরতের দাবি তুলছে বলে জানা গিয়েছে। আর কেনই বা তুলবে না দাবি? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে টাকা নিয়েছে, অর্থাৎ কোনো সরকারি খাতে যেহেতু টাকা জমা হয়নি, তাহলে এটা তো সম্পূর্ণ বেআইনি। তাহলে কেন টাকা চাইবে না? আর এই টাকা এখন পাবে কি করে রাজ্য সরকার? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলেই সেক্ষেত্রে সেই সম্পত্তি বিক্রয় করে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে। তবে এই সমস্ত অভিযোগই এখনও সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। দ্য স্টেটসম্যানের এই বিস্ফোরক প্রতিবেদন যে আগামী দিনে বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বড়সড় সুনামি আনতে চলেছে তা বলাই বাহুল্য। দেখার বিষয় শেষ পর্যন্ত এই মামলাতে কি হয়, কেননা দিল্লির ক্ষেত্রে দেখা গিয়েছে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন, তাহলে বাংলার ক্ষেত্রেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন এই তদন্তে? সেটা ভবিষ্যতেই দেখা যাবে। আর অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চলেছি। সিআইডি আজকে ডেডলাইন বেঁধে দিয়েছে। আজকে বিকেলের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতেই হবে ভবানী ভবনে। যদি না যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ করবে বলে আজকে সিআইডি সাফ জানিয়ে দিয়েছে। সুতরাং এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরা দেন কিনা সই কাণ্ডে।